নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আজ রবিবার ১৩ এপ্রিল দুবরাজপুরের ইসলামপুরে। দুবরাজপুরের ইসলামপুর গ্রাম ষোলানার ডাকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভার আয়োজন করা হয় ফকির বাবার ময়দানে। এদিন উপস্থিত ছিলেন হজরত সৈয়দ আজিমউদ্দিন নইমি, হজরত সৈয়দ নিজামউদ্দিন নইমি, হজরত সৈয়দ আহমেদ আশরফ আশরফি, হজরত সৈয়দ সাইফুল হোসেন বোকারি সহ ইসলামপুর ও দুবরাজপুর উলামায়ে কেরামগণ। এদিন কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ইসলামপুর ফকির বাবার ময়দানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভায় যোগদান করেন। কোনো ক্ষয়ক্ষতি না করে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করার জন্য বারবার মঞ্চ থেকে আহ্বান জানান উপস্থিত ব্যক্তিগণ। এদিন হজরত সৈয়দ নিজামউদ্দিন নইমি জানান, इस्लामपुर ग्राम सोलाना उलमा अहले सुन्नत इस्लामपुर के साथ दुबराजपुर और ज़िला बीरभूम की मुख्तलिफ़ खानकाहों की सरपरस्ती में नुमाइंदगी में इस्लामपुर में एक एहतजाजी जलसा रखा गया। जो जलसा रखने का मकसद है वक्फ़ अमेंडमेंट बिल 2024-25 में जिस तरीक़े से इस बिल के ज़रिए से मुसलमानों के हुकूक़ की पामाली की कोशिश की गई है, और कोशिश नहीं बल्कि ये अंजाम दिया गया है हुकूमत हिंद की जानिब से, इसके ख़िलाफ़ एक एहतजाजी जलसा रखा गया था, जिसमें इलाक़े के उलमाए किराम, पीराने उज़्ज़ाम के साथ साथ हज़ारों की तादाद में इलाक़े के लोगों ने शिरकत करी। बहुत इत्मीनान और पुरसुकून माहौल में आज का ये प्रोग्राम, आज का ये जलसा हुआ, जो सुबह 10 बजे शुरू होकर दिन के 11:30 बजे ख़त्म हुआ। हमारा मकसद हुकूमत हिंद को ये बात बावर कराना है, ये बात उन तक पहुँचाना है कि जो मुसलमानों के जो हुकूक़ हैं और मुसलमानों के हुकूक़ को मुसलमानों के तहफ़्फ़ुज़ के नाम पर, उनको हक़ दिलाने के नाम पर उसके पामाली ना की जाए, उनके हक़ को ना छीना जाए। जो 1923 से लेकर 1955 में जाकर वक्फ़ संशोधन हुआ, वक्फ़ बोर्ड का क़याम हुआ, इससे पहले भी हिंदुस्तान में बहुत मरतबा वक्फ़ बोर्ड के अंदर संशोधन हुए हैं, मगर इस तरीक़े से बेचैनी, इस तरीक़े से परेशान हाली मुसलमानों में नहीं देखी गई। गरीब तबका, मज़दूर तबका, जो रोज़ाना 200-300 रुपए की दिहाड़ी पे काम करने वाला, आज वो हुकूमत के इस गलत फ़ैसले की वजह से सड़कों पर उतरा हुआ है। सिर्फ़ ये बात दुबराजपुर की नहीं, सिर्फ बंगाल की नहीं, पूरे हिंदुस्तान में इसका एहतजाज हो रहा है। हुकूमत क्यों नहीं सोच रही है कि रोज़ाना मज़दूरी करने वाला तबका, जिसे पसमानदा भी वो कहती है, आज वो पसमानदा तबका रोड पर उतर कर एहतजाज कर रहा है। यकीनन ये इस बिल की आड़ में मुसलमानों की हक़ तलफ़ी करने का मुकम्मल तौर पर इसने मंसूबा बना लिया है। हम इस बिल की खुले तौर पर मज़म्मत करते हैं और हम कहते हैं कि इस बिल को पर दोबारा गौर किया जाए और इस बिल को वापस लिया जाए। लालटू मुखार्जी रिपोर्ट, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়।
এখানে নামি দামি কোম্পানির পেন্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির হাটজন বাজারে পিলারের উপর স্টিলের গার্ডার হেলে যাওয়ার পর পিলারের ক্ষতি হওয়ায় স্টিলের গার্ডার বসানোর কাজ বন্ধ করে দেওয়া হলো নির্মাণ সংস্থার পক্ষ থেকে। পিলারের উপর থেকে নামিয়ে দেওয়া হলো স্টিলের গার্ডারগুলি। পিলারের উপরের অংশ মেরামতের পর আবার অন্যদিন স্টিলের গার্ডার বসানোর কাজ শুরু হবে। নির্মাণ সংস্থা জানিয়েছে, রাস্তা ব্লকের সময়সীমা পেরিয়ে যাওয়ায় আবার অন্যদিন রাস্তা বন্ধ করে গার্ডার বসানোর কাজ হবে। এদিকে ঘটনাস্থলে আসেন সিউড়ির তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি দোষ চাপালেন নির্মাণ সংস্থার বিরুদ্ধে। এদিন তিনি জানান, এটা হচ্ছে ওদের যারা, আমার তো মনে হচ্ছে যে কোনো টেকনিক্যাল কোনো ফল্ট ছিল, যেটা ক্রেন ট্রেন ওরা যেটা বলতে চাইছে, কিন্তু এরা তো প্রায় ঠিক করে ফেলেছিল যেটা। কিন্তু কেন যে হঠাৎ করে, আমার যা ধারণা এটা রেল দপ্তরের এটা বা যারা কাজ করছে ইঞ্জিনিয়ারদের, তাদের ঠিক মতো দেখা উচিত ছিল। কারণ এটা সময় এত একটা টাইমের মধ্যে এটা লেগে যাবে বলেই তো ঠিক করা হয়েছিল। কিন্তু কেন এখন তো আমি যেটা দেখছি, এটাতে আমার মনে হচ্ছে যে যার উপরে জয়েসটার উপরে থাকবে সেই জায়গাটায় কিছু ফল্ট কি করে স্লিপ করবে। এটা তো আমরা চাই যে এটা তাড়াতাড়ি হোক। একদম আমার তো মনে হয় রেল দপ্তরে নিশ্চয়ই এটা দেখা উচিত ছিল, তাদের এটা কিছু ফল্ট তো আছেই, নাহলে এটা লক্ষ্য রাখা উচিত ছিল এদের ঠিক মতো। সবটা টেকনিক্যাল ব্যাপারটাকে এদের ঠিক করে এটা চাপানো উচিত ছিল। অকারণে আজকে সকাল থেকে তো এখানে রাস্তা ব্লকেজ আছে, রেল ব্লক আছে, তারা বন্ধ আছে। আবার একটা দিন এই ব্যাপারে নিতে হবে, সেটা তো মানুষের মানে কষ্টদায়ক ব্যাপার। এটা এমন কিছু টাইমের ব্যাপার ছিল না, কিন্তু কেন যে হলো আমরা বুঝতে পারছি না। এটা কাজও শুরু হয়েছিল, রাস্তা বন্ধ ছিল, আবার একটা দিন। এটা তো মানুষের হয়রানি। মানে এখানকার এলাকার মানুষ তো দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে। এখানে ঠিক মতো মানুষ যাতায়াত করতে পারছে না। রেলের এখানে এত বেশি এখন রেলের যাতায়াতের ট্রেন বা মালগাড়ি এদিকে যাচ্ছে, বিভিন্ন সময় রেল গেট পড়ে থাকছে, আধ ঘন্টা 40 মিনিট 15 মিনিট এই তো দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে। তো আমরা চাই এটা তাড়াতাড়ি এটা তৈরি হোক, বেশি বিলম্ব না করে, এবং এটা মানুষের চাহিদা, এবং এটার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে মানুষ, এলাকার সাফারার হচ্ছে। আমরা চাই এটা তাড়াতাড়ি তৈরি হোক। ওনাদের সঙ্গে যেটা আমি একটু রেল দপ্তরের যে বা কন্ট্রাক্টর যে মানুষ, ওদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম, ওরা আবার খুব তাড়াতাড়ি একটা ব্লকেজ নেবে এবং সেটা চাপাবার চেষ্টা করবে। আরে সেটা তো আপনারা যেমন বলছেন, আমিও তো সেটা, আমার ভাষা তো তাই। এটা ওদের রেলকে ভালো করে এটা দেখা উচিত ছিল, তারপরে এইটাকে ব্লকেজ করা উচিত ছিল, এবং সেটা এই দীর্ঘদিন ধরে তো চলতে পারে না। রেলের একটা দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। অন্যদিকে নির্মাণ সংস্থার ডিরেক্টর বলজিৎ সিং বলেন, কি কাজটা কতদূর কি হবে বাকি? কাজটা আপনার যেটা আছে, এই গার্ডের কাজ হলে 2 মাসের মধ্যে ব্রিজটা রেডি হয়ে যায়। আজ তো কাজ শুরু হয়েছিল, আজকে হয়েছিল, তো আজকে কোনো কারণে মানে আবার বন্ধ হয়ে যাচ্ছে, কেন 1:30টার সময় ব্লক শেষ হয়ে যাচ্ছে। আবার ফার্দার মানে যেদিন ব্লকটা দেবেন তারপর থেকে তাহলে কি আজকে কি কাজটা বন্ধ? আজকে বন্ধ, 1:30টার সময় ব্লক শেষ হয়ে যাচ্ছে। আর যে গাড়া এটা আবার নামিয়ে দেবো, মানে ওইভাবে তো রাখা যাবে না গাড়িটা সোজা, দুটো গাড়ির উপরে রাখা যাবে না। আর ওই তো মানে ক্রেনে মানে এটা করতে একটু স্লিপটা করে গেছিল, আর এমনি কোনো কারণ কি সময় কি আরো একটু লাগবে? সময় মানে এটা তো নেক্সট আবার একটা ডেট নাও। হ্যাঁ, ডেট দেবেন উনি, 1-2 দিনের মধ্যে ডেট দেবেন, কবে দেবেন ডেটটা, কেন ওটা স্টেট গভর্নমেন্ট থেকে ওদের কাছে ডেটটা নেওয়া যাবে। আপনার নাম? আমার নাম বলদেব সিং, আমি এমডি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় মহা মিছিল ও স্ট্রিট কর্নার করল তৃণমূল কংগ্রেস। গতকাল শনিবার 12 এপ্রিল বিকেলে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মিছিল ও স্ট্রিট কর্নার করে তৃণমূল কংগ্রেস। দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকার বিদায়পুর গ্রাম থেকে তৃণমূলের মিছিল শুরু হয়ে গৌরাঙ্গী গ্রাম, পলসারা গ্রাম ও ঘোড়াপাড়া গ্রাম পরিক্রমা করে। মিছিল শেষ হয়ে যাওয়ার পর বিদায়পুর গ্রামে এসে স্ট্রিট কর্নার করে তৃণমূল কংগ্রেস। মিছিলে বহু মানুষ পা মেলান। প্রত্যেকের বক্তব্যে এলাকায় যে একটা দ্বন্দ্ব রয়েছে তা প্রকাশ্যে এসেছে এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তরুণ গড়াই যে ওই এলাকার শেষ কথা ও তার নেতৃত্বেই দল করতে হবে তা বক্তব্যের মধ্যে উঠে আসে। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সকলকে একজোট করে ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক দেবব্রত সাহা, তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, পদুমা অঞ্চল সভাপতি তরুণ গড়াই সহ অন্যান্য নেতাকর্মী ও তৃণমূলের সমর্থকরা। প্রসঙ্গত, দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি শেখ মুকুল মণ্ডলের সঙ্গে বর্তমান তৃণমূল অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের দ্বন্দ্ব প্রকট হয়েছে, যার ফলে অস্বস্তি বেড়েছে তৃণমূল দলের। আর সেই কারণেই এলাকায় শান্তি প্রদর্শন করতেই এই মহা মিছিল ও স্ট্রিট কর্নার বলে মনে করছেন অনেকেই। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, দেখুন, তৃণমূলের যা শক্তি আছে সেটা প্রদর্শন করার কোনো প্রয়োজন হয় না, কারণ সবাই জানে এখন প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভা সব জায়গায় তৃণমূলের শক্তি আছে, প্রশাসন তৃণমূলের আছে। কাজে শক্তি প্রদর্শন করার জন্য এখন কোনো তৃণমূলকে রাস্তায় নামার কোনো দরকার হয় না। এখন যেটা আমাদের দরকার ছিল সেটা মানুষকে বোঝানো যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বঞ্চনার মধ্যে দিয়ে বাংলাকে স্তব্ধ করিতে চাইছে, বাংলার উন্নয়নকে স্তব্ধ করিতে চাইছে। সেই জন্যে তার প্রতিবাদে মানুষকে যাতে বুঝতে পারে, মানুষ জানতে পারে যে কিভাবে হঠাৎ করে 50 টাকা আপনার গ্যাসের দাম বৃদ্ধি হয়ে গেল, হঠাৎ পেট্রোলের ডিজেলের দাম বৃদ্ধি হয়ে গেল। যেখানে সারা পৃথিবীতে তেলের দাম হু হু করে কমছে, সেখানে একমাত্র ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত তেলের দাম হু হু করে বেড়েই যাচ্ছে, প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। কাজেই সেইগুলোর জন্য প্রতিবাদ করার জন্য সমস্ত মানুষকে, সাধারণ মানুষকে সেটা জানাবার জন্য এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যে 74টি জনমুখী প্রকল্প আছে সেই প্রকল্প যাতে মানুষ ভালোভাবে গ্রহণ করে, যাতে আমরা এসে আজকে প্রধানদিকেও বললাম, মেম্বারদিকেও বললাম, আপনারা ঘরে ঘরে যান। 26 সালে নির্বাচনের আগে এমন কোনো বাড়ি থাকবে না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কোনো না কোনো প্রকল্প পৌঁছে গেছে, এইটা আপনাদেরকে গ্যারেন্টি দিতে হবে। সেই জন্য তাদেরকে একটু সাহস যোগাবার জন্য, তাদের পাশে একটু থাকার জন্যে আজকে আমরা এখানে মিছিল করেছি। দেখুন, এটা কিন্তু একটা লোকাল ইস্যু, তো এই লোকাল ইস্যুতে আমার পক্ষে বলা কিছু উচিত হবে না। তবু একটা কথা বলি, যিনি যখন ক্ষমতায় থাকেন তিনি ভাবেন আমি বোধহয় শেষ কথা, কারণ স্বাভাবিক নিয়মে একটা রাজনৈতিক দলে একজন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে পারেন না, চড়াই উতরাই আসবেই, পেছনের লোককে জায়গা ছেড়ে দিয়ে হবে, সামনের লোক এগিয়ে যাবে। কাজেই তিনি যদি মনে করেন যে না আমি থাকবো এখনও ক্ষমতায়, আমি নানাভাবে ছলে বলে কৌশলে এটা করব, তাহলে তিনি ভুল করছেন। এবং লোকাল লোক যারা, তারা, আমি তো আইনের সঙ্গে যুক্ত আছি, আমি দেখেছি এখানে বিভিন্ন সময়ে যেভাবে কেসকর্ম করে বহু মানুষকে জড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যা মামলায়, সেটা ঠিক হচ্ছে না। এইগুলো যাতে তারা না করে সেই জন্য সমস্ত মানুষ আজকে সেই কথাই বলছেন। এবং আমরা প্রশাসনকেও বলবো যে তারা নিরপেক্ষভাবে তদন্ত করে, শুধুমাত্র একটা কেস হলো, একটা ঝামেলা হলো, সঙ্গে সঙ্গে এনে 10 জন 15 জনকে নাম ঢুকিয়ে দিলাম, তাদেরকে কেস দিয়ে দিলাম, দিস ইজ নট ফেয়ার। আমরা জেলার সঙ্গেও কথা বলবো যাতে এভাবে সুষ্ঠুভাবে, যাতে গ্রামের গরিব মানুষ কোনোভাবেই কষ্ট না পান। তারা তৃণমূল করছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক আছেন, কাজেই তাদেরকে কোনোভাবেই, তাদের জীবন সম্পত্তি যাতে কোনোভাবেই ক্ষতি না হয় তার জন্য চেষ্টা করব। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RC TV, দুবরাজপুর।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বোলপুরে প্রথম সৌরভ গাঙ্গুলী আগামী 9ই মে অর্থাৎ বাংলার 25শে বৈশাখ বোলপুর স্টেডিয়াম ময়দানে আসছেন। তারই পরিপ্রেক্ষিতে বোলপুর পৌরসভার পক্ষ থেকে সাজো সাজো রব। সৌরভ গাঙ্গুলী বোলপুর স্টেডিয়ামে ময়দানে আসছেন, সেই উপলক্ষে আজ রবিবার 13ই এপ্রিল বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ ময়দানে যান এবং সবকিছু খতিয়ে দেখেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন তিনি জানান, প্রথমেই আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদেরকে বলি যে আগাম যে নতুন বছর আসছে, শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, পৌরসভার পক্ষ থেকে এই কামনাই করে। আমরা কম বেশি সবাই জেনে গেছি যে আমাদের বাংলা ক্রিকেটের তথা ভারতবর্ষের প্রবাদ পুরুষ আমাদের মহারাজ প্রিন্স দ্য ক্যালকাটা সৌরভ গাঙ্গুলী আমাদের বোলপুরে আসছেন। এটা পুরোটাই হচ্ছে বোলপুর পৌরসভার উদ্যোগে। আমরা খুবই খুশি এবং আমরা গর্ববোধ করছি যে হ্যাঁ, এত বড় একজন খেলোয়াড়কে আমরা আনতে পারছি। বোর্ড অফ কাউন্সিলরের অনেক দিনেরই ইচ্ছে ছিল যে একবার যদি আমরা ওনাকে আনতে পারি। তাছাড়াও খুব খেয়াল করলে দেখবেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খেলার প্রতি একটা বিরাট প্রসার ঘটাচ্ছেন বা ঘটিয়ে চলেছেন। সব খেলার ক্ষেত্রে মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত জায়গায় খেলার দিকে তিনি বিশেষভাবে লক্ষ্য রেখেছেন। আমাদের বোলপুর এসআরডিএর যিনি চেয়ারম্যান রয়েছেন অনুব্রত মণ্ডল, আমাদের কেষ্টদা, তিনিও খেলাপ্রেমী মানুষ। সবসময় খেলোয়াড়দের সাথে পাশে বা যে সমস্ত উদ্যোক্তারা এই সমস্ত খেলাগুলো করাচ্ছেন তাদের পাশে সবসময় আছে। তো এ ব্যাপারে যখন আমরা ওনাকে জানাই তো কেষ্টদা স্বাভাবিক কারণে খুবই খুশি হয়েছেন এবং তিনি সবসময় আমাদের পাশে আছেন। আমাদের যে বোর্ড অফ কাউন্সিলরের এই চাহিদাটা ছিল যে মহারাজকে আমরা একবার বোলপুরে আনতে চাই, এটা কিন্তু মানে বাস্তবায়িত হয়েছে সুদীপ্ত ঘোষের জন্য। উনি আমাদের বোলপুর মিউনিসিপ্যালিটির এসআই। তো দেখতাম মাঝে মধ্যে যে ইডেনে খেলা হচ্ছে, ওনারা একসঙ্গে বসে কথা বলছেন, চা খাচ্ছেন, তখন আমাদের বাসনাটা আরও একটু বেশিভাবে জাগে যে যদি বোলপুরের মাটিতে একবার আনা যেত। তো পুরোটাই সম্ভব হয়েছে ওনাকে ধরেই, ওনার হাত ধরেই। এবার আমরা সবাই যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করি তাহলে সেটা আমার মনে হয় বোলপুর শান্তিনিকেতনের সমস্ত মানুষ খুশি হবে। বিশেষত তিনি আসছেন জানিয়েছেন 9ই মে 2025। সেই দিনটির একটি বিশেষ তাৎপর্য আছে। সেদিন রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। তাই আমরা বোলপুর পৌরসভার পক্ষ থেকে রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। পরেই আমরা পৌরসভার পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলীকে সম্বর্ধনা জানাবো। আরও অনেক সংস্থা আছেন যারা ওনাকে সম্বর্ধনা জানাবেন। যে সমস্ত খেলোয়াড় প্রেমী মানুষেরা আছেন তারা সুপরামর্শ পাবেন তার কাছ থেকে, এই আশায় রাখি। আর আপনাদের মাধ্যমে এই খবরটা ছড়িয়ে পড়ুক সমস্ত জায়গায়, আমাদের স্টেডিয়াম মাঠ কানায় কানায় পরিপূর্ণ হোক, এই আশায় রাখি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে
যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 13 এপ্রিল সংশোধনী ওয়াকফ বিলের বিরুদ্ধে ও স্বচ্ছভাবে চাকরির ক্ষেত্রে নিয়োগের দাবিতে বীরভূম জেলার অন্তর্গত মুরারোয়ে সিপিআইএমের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় মুরারোয়ের ভাদিশ্বর বাস স্ট্যান্ড থেকে এবং গোটা মুরারোই বাজার পরিক্রমা করে আবার বাস স্ট্যান্ডেই ফিরে আসে। তাদের দাবি, সংশোধনী ওয়াকফ বিল প্রত্যাহার করতেই হবে, কোনো রকমেই তা লাগু করা যাবে না। এতে মুসলিম সম্প্রদায়ের যে সংবিধানগত অধিকার তা ছিনিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার, তাই এই বিল প্রত্যাহার করতে হবে। তা না হলে সিপিআইএমের পক্ষ থেকে লাগাতার আন্দোলন চলতে থাকবে। সেই সঙ্গে চাকুরির ক্ষেত্রে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে সরকারকে। এদিন মোহাম্মদ আতিউর রহমান জানান, আজকে কি নিয়ে আপনাদের মিছিল? ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আমাদের আজকের মিছিল। আর কি প্রোগ্রাম আছে, কিছু কি আপনাদের? আজকে সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে, ব্রিগেড সমাবেশকে সফল করার দাবিতে এবং স্কুলে স্কুলে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ মিছিল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আতিউর রহমান। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারোই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারোই থানার অন্তর্গত সাফুয়া গ্রামের ইন্দ্রজিৎ মণ্ডল গতকাল শনিবার 12 এপ্রিল বিকেলবেলা থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। আজ রবিবার 13 এপ্রিল ভোরবেলায় তার মৃতদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় মানুষজন তার বাড়িতে খবর দেয়। বাড়ির লোকেরা মৃতদেহ দেখে সন্দেহ হয় এবং তারা থানায় খবর দেয়। মুরারোই থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারোই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।